ভয়েস শোনা যাচ্ছে? একবার জানাও। শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা। ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে তো? ঠিক আছে, চলো তাহলে ক্লাস শুরু করি। তিনটে কোশ্চেন দিয়েছিলাম, করেছো তোমরা আগের তিনটে কোশ্চেন? আগের প্রশ্নগুলো বুঝতে পেরেছো সকলে? আমাকে জানাও একবার, শুনতে পাচ্ছো? ভয়েস ক্লিয়ার? আরেকবার জানিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার ওকে, আগের কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। চলো তাহলে 18 নম্বর প্রশ্ন থেকে শুরু করি আজকের ক্লাস। করো, এই অঙ্কটা করো, চেষ্টা করো অঙ্কটা। রেশিও প্রপোর্শনের অঙ্ক আগের প্রশ্নগুলো করা হয়ে গেছে, যারা এখনো দেখোনি দেখে নেবে এই ভিডিওটা। আই থিঙ্ক আমি একটু বলে দিই, এইটা তোমাদের এটা তোমাদের 9 ক্লাস হবে, তাই না? এটা 9th ক্লাস হবে, লেসন 9, আর এটা হবে 4। এটা মাথায় রেখে দাও। অনুপাত সমানুপাতের 4 নম্বর ভিডিও চলছে। হ্যাঁ, তার মানে আগের 3টে ভিডিও হয়ে গেছে, তো ওগুলোতে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আজকে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি তাহলে এই অঙ্কটা দিয়ে। বলেছে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত ছিল 3:4। তাদের আয় এ বছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। আগের অঙ্ক কি এভাবে করিয়েছিলাম? দেখো আগের দিনের অঙ্কটাতেও এই যে অনুপাতে বৃদ্ধি পায় কনসেপ্টটাকেই কাজে লাগাবো। হ্যাঁ, মানে 2 থেকে 3 যেরকম করেছিলাম, 3-এর 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম, 4 থেকে 5 করেছিলাম তো 5-এর 4 দিয়ে গুণ করে দিয়েছিলাম, ঠিক সেম কনসেপ্টটাই অ্যাপ্লাই করব এখানে। এ আর বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4, তাহলে এ টু বি আগের বছর, মানে আমি যদি এবার যাই আয়ের অনুপাত, তো আয় আগের বছরে আয়ের অনুপাত ছিল 3:4, হয়েছে? তাদের আয় 2-এর 3 এবং 4-এর 5 অনুপাতের বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পেলে কি দাঁড়াবে? 3 তো ছিলই, তার সঙ্গে কত প্রথম কত 2:3 অনুপাতে বেড়েছে, মানে আগে 2 থাকলে পরে 3 হয়েছে, তাই তো? তাহলে আগে 1 থাকলে পরে 3/2 হবে, তাহলে আগে 3 থাকলে পরে 3/2 ইন্টু 3, তাই না? তো বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাদের আয় এবছর এত অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল 3, আর তারপরে কতটা বৃদ্ধি পেয়েছে না 3-এর 2। ঠিক সেম কনসেপ্টে 4 ছিল, 4 4:5 হতে বেরোচ্ছে, মানে 4 ইন্টু 5-এর 4, তাই তো? তাই দাঁড়াচ্ছে বড় সংখ্যাটা 4 থেকে 5 হয়েছে, বাড়ছে, তাহলে 5 আর 4-এর মধ্যে কোনটা উপরে রাখলে বাড়বে? না, বোঝাই যাচ্ছে উপরে 5 রাখলে সংখ্যাটা বাড়বে, এখানে উপরে 3 রাখলে সংখ্যাটা বাড়বে। তাহলে এই হিসাবে কত দাঁড়াচ্ছে? 3 প্লাস এখানে কত আসবে? 2, 9 is to 4 প্লাস এখানে 4 কেটে গেল, এখানে 5 হয়ে গেল। তাহলে এই হিসাবে যদি করো তাহলে কি দাঁড়াবে? এখানে 2, 6 আর 9 15, আর is to 9, তাহলে 15:18, 3 দিয়ে কাটো, 5:6। তাহলে বলেছে যদি এ বছর তাদের মোট আয় এত টাকা হয়, তবে এ বছর এর আয় কত? এটা আগের বছর ছিল এত, বৃদ্ধি পেয়ে এখন এটা এই বছরের অনুপাত বেরিয়ে গেছে। তো এই বছরের অনুপাত দেখো কত সুন্দরভাবে অঙ্কটা দিয়েছে,
টোটাল করলে কত? আচ্ছা 5:6 তাহলে কার? প্রথমে একটা এ তারপর একটা বি এর, তাহলে 5:6 মানে যোগ করলে আসছে 11 ইউনিট। 11 ইউনিটের ভ্যালু কত বলেছে? 28500। তাহলে 11 ইউনিট কি কাটছে কি? 285 তো কাটবে না। এর আয় কত হবে? না একটা জিনিস একটু দাঁড়াও, আগের অঙ্কর মধ্যে চালের দাম এত অনুপাতে বৃদ্ধি পেয়েছে, ওইভাবে করেছি, আমাদের অ্যান্সার তো বেরিয়েছে। কিন্তু এইখানে যদি এবছর তাদের মোট আয় এত টাকা হয়, তবে এবছর এর আয় কত? এখানে কোনো জায়গায় হয়তো অঙ্কগুলো ভুল আছে, আই থিঙ্ক, ঠিক আছে। এখানে এমন সংখ্যা হতো যে সংখ্যাটা 11 দিয়ে কাটতো, এখানে 11 দিয়ে কাটছে না, তাই না? 5 আর 2 7 হয় আর 8 হয়, ডিফারেন্স তো শূন্য হচ্ছে না। তাহলে এখানে কোথাও ভুল হয়েছে, ওই জন্য এটার কোন কনসেপ্ট আসলো না। তোমরা বুঝেই গেছো যে পরের সময় পরে যে আয়টা আসবে সেটা অনুপাত কিন্তু তোমার 5:6 বেরিয়ে গেছে, ঠিক আছে, আগের মতোই। তো এটাকে স্কিপ করি, দেখি এই বলো। যদি এখানে, হ্যাঁ, যদি এখানে 27,000 হতো না তাহলে মিলে যেত। এটা যদি 7 হতো তো 5 দিয়ে 7, যদি এটা 7 হতো তাহলে কিন্তু মিলে যেত খুব সুন্দরভাবে, কারণ 11 দিয়ে তাহলে কত দিয়ে গুণ হতো? তাহলে ইনটু 25 দিয়ে গুণ হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, 2500 দিয়ে গুণ হয়ে যেত, 2500 দিয়ে গুণ হয়ে যেত। যদি 2500 দিয়ে গুণ হতো তাহলে এখানে 2500 দিয়ে গুণ করে 5 25-এ 125, 12500, 12,500 এর আয় হয়ে যেত, ঠিক আছে, এই বছর। যদি এটা 27,500 হতো, তো আমার মনে হয় এখানে ওরকমই কিছু চেঞ্জ হয়েছে। চলো পরের অঙ্কে দেখ, কনসেপ্টটা ক্লিয়ার করাটা মেন কাজ। চলো এই অঙ্কটা খুব ওই অ্যান্সারটা 13,500 মানে মিলিয়ে দিয়েছে অঙ্কটাতে, মানে অ্যান্সারটা বের করেছে 13,500। মানে কিভাবে তাহলে হয়েছে? মানে পয়েন্টে নিয়ে চলে এসেছে না না, অ্যাপ্রক্স? পয়েন্টে নিয়ে আসেন। 3 প্লাস করে যে 3 ইন্টু 3-এর 2 হয়েছে না, ওটা হ্যাঁ, প্লাসটা করেনি। 3 ইন্টু 3-এর 2 আর ওদিকে 4 ইন্টু 5-এর 4 না করেছে। তাহলে ওটা তো হবে না, না মানে কনসেপ্টটা, কনসেপ্ট, ওপরে হ্যাঁ এসে হ্যাঁ, বই তাহলে একটু হয়তো কোনোভাবে ভুল হয়েছে, কারণ হচ্ছে তুমি দেখো আগের বছর 2:3 মধ্যে বেড়েছে। এবার যদি আমি আগে 100 থাকে আর যদি এখানে ধরো 15% বাড়লো, আমি তো শুধু 15 নেব না, না 115 নিতে হবে। তো শুধু 15 নিলে তো ভুল হয়ে যাচ্ছে, তাহলে ওইটাই হচ্ছে একটু গন্ডগোল। হ্যাঁ, ওইটা একটু তাহলে অপশনে হয়তো মানে ওদের কোশ্চেনে নিতে ভুল করেছে, না হলে এই জায়গাটা একটু ভুল করেছে, ঠিক আছে। ঠিক আছে। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো অঙ্কটা কি দিয়েছে, 3টি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:1, 7:9 আর 5:3। এখানে মেন কথাটা হচ্ছে সমান মাপের। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে, সমান মাপের কথাটা উল্লেখ আছে। তো 3টি সমান মাপের পাত্র, তাহলে পাত্রগুলো কিন্তু সমান মাপের করতে হবে, যদি না থাকে তো। তাহলে দেখি কি কি বলেছে, সিরাপ আর এখানে জল, সিরাপ আর জল তাদের রেশিও, সিরাপ আর জলের রেশিও কত বলেছে? 3:1। প্রথম মিক্সচার 1 যদি আমি বলি তাহলে আসছে 3:1। মিক্সচার 2 যদি বলা হয় তাহলে আমাদের আসছে 7:9। আর মিক্সচার 3 যদি বলা হয় তাহলে আমাদের আসছে 5:3। এবার কথাটা হচ্ছে যে এই 3টি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাদের সিরাপ ও জলের অনুপাত কি হবে? তার মানে এই সবগুলো যদি নতুন পাত্রে ঢালা হয়, মিক্সচার 4-এ কি আসবে সিরাপ আর জলের অনুপাত, সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু এই সবগুলো যোগ করে দিতে পারবো না। কেন পারবো না? জিনিসটা একটু আগে ক্যালকুলেট করতে হবে। কিভাবে করব সেই ক্যালকুলেটটা? 3 আর 4 অনুপাত মিললে কত আসছে? 3 আর 1 মিলে 4 আসছে। 7 আর 9 মিলে আসছে 16। আর 5 আর 3 মিলে আসছে 8। দেখো অনুপাতে কোনোটা সমান বলেছে, কিন্তু আমার কি সমান হলো? সমান হয়নি। তাহলে আমাকে সমান করতে হবে। কি সমান করব? 4, 16 আর 8 এর লসাগু করো।
4, 16 আর 8-এর যদি লসাগু করো দেখো বেরোবে হচ্ছে 16 বেরোবে, তাই তো? তো 16 যদি বেরোয় তাহলে এই সংখ্যাগুলোকে ধরে নাও 4-কে কত দিয়ে গুণ করলে 16 হচ্ছে? 4 দিয়ে, 16-কে 1 দিয়ে, 8-কে 2 দিয়ে। তাহলে আমি যদি এইটাকে 4 দিয়ে গুণ করব, একেও 4 দিয়ে গুণ করব, একে 1 দিয়ে এবং একে 2 দিয়ে, তাহলে এই যে সমীকরণটা পাবো তাদের যোগ করে দিলেই আমি নতুন অনুপাত পেয়ে যাব। কি বলেছে? 3 4 এ 12, 7 1 এ 7 আর 5 2 এ 10। এখানেও 4 1 এ 4, 9 1 এ 9 আর 3 2 এ 6। তাহলে যে অনুপাতটা পাচ্ছি যোগ করে দাও, 12 আর 10 এ 22 আর 7 এ 29, আর এইখানে পাচ্ছি 4 আর 6 10 আর 9 19। এই যে রেশিওটা আসলো সেটাই হচ্ছে ফাইনাল রেশিও। তাহলে সিরাপ আর জলের অনুপাত কি হবে নতুন পাত্রে? এটাই হচ্ছে সেই আনসারটা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের, যখন সমান পাত্র বলে দিয়েছে তো আমাকে প্রথম কাজ আমাকে সমান করে নেওয়া, ঠিক আছে? তারপরে কাজগুলো খুব ইজি হয়ে যাবে। বলো, এটা কি বুঝতে পেরেছো? কে কে আছো তোমরা? সকলে আছো না এখন অনেকে আসোনি? অনেকে এখনো আসোনি, রেগুলার ক্লাস করছো না অনেকেই, তো ওগুলো চেষ্টা করবে করার। বলো, হয়েছে? অঙ্কটা হয়েছে জানাও। জানাও তাহলে পরের অঙ্কে যাব। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যালো? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো কি বলেছে। দুই প্রকার শরবতে দুধ ও দইয়ের অনুপাত 3:1 এবং 5:3। তাহলে দুটো মিক্সচার, প্রথমে একটা দুধ আর তারপর একটা দই রেখেছে, এবং দুটো মিক্সচারে প্রথম মিক্সচার 1 এবং মিক্সচার 2। মিক্সচার 1 এ 3:1, মিক্সচার 2 এ 5:3। এই দুই প্রকার শরবত 9:7 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও দইয়ের অনুপাত কত হবে? তার মানে 9:7 মানে কি? প্রথম প্রকারটা 9 অনুপাত নেব, দ্বিতীয় প্রকারটা 7 অনুপাত নেব। তার মানে মাথায় রাখ, এটা কিন্তু আগের অঙ্কটাতে যেরকম সমান মাপের কথাটা উল্লেখ করেছিল, এখানে এই অঙ্কে কিন্তু সমান মাপের কথাটা উল্লেখ নেই। প্রথম যদি আমি বলি 7 আর 5-এ ধরে নাও এই মিক্সচার একটা বালতি রাখা আছে, এই মিক্সচার 2 এর একটা বালতি রাখা আছে, এখান থেকে 7 মগ 9 মগ ওঠালাম আর তারপরের থেকে 7 মগ ওঠালাম, তাহলে দুধ আর দইয়ের অনুপাতটা কি হবে সেটা জানতে চেয়েছি। তো আমরা কি করব, প্রথম যেটা কাজ করতে হবে সব ক্ষেত্রেই পরিমাণটাকে সমান করে দাও। পরিমাণটা সমান মানে এখানে 3 আর 1 এ 4 হচ্ছে, এখানে 5 আর 3 এ 8 হচ্ছে। তো এইটাকে আগে সমান করো, এটাকে 2 করো, এটাকে 1 করো, তাহলে 8 দুটোই হয়ে যাচ্ছে, তাই না? সমান হয়ে গেল। এই যে সমান যে হয়ে গেল, তার মানে প্রথম কাজটা অনুযায়ী এই পার্টটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, এই পার্টটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, এবং এই পার্টটাকে 1 দিয়ে, এই পার্টটাকে 1 দিয়ে গুণ করলাম। তারপরে এই পার্টটাকে আমি 9 দিয়ে গুণ করব, কারণ 9:7 অনুপাতে বলেছে। এই পার্টটাকে 7 দিয়ে গুণ করব, কারণ 9:7 বলেছে। তাহলে 9 যদি আমি আবার তাহলে এই পার্টটাকে 9 দিয়ে, এই পার্টটাকে 9 দিয়ে, এই পার্টটাকে 7 দিয়ে, এই পার্টটাকে 7 দিয়ে। ঠিক আছে? এবার তুমি মিক্সচার দুটো যোগ করে নাও, খুব সহজেই আমাদের মিক্সচার 3 বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা সংখ্যা কত আসলো? 9 6 নং 54, আর এখানে 7 5 7 35। এক্ষেত্রে 9 দুগুণে 18, আর এক্ষেত্রে 3 7 21। ঠিক আছে? তাহলে আমি যদি যোগ করি তাহলে আসছে 9, আর এখানে 5 3 8, 89 is to 8 একে 9, 39। কাটছে? 17 18 17 91 না, কাটছে না। তাহলে এটাই আমাদের নতুন নতুন মিশ্রণে দুধ ও দইয়ের অনুপাত কি হয়ে যাবে? এই অনুপাতটা হয়ে যাবে। বলো, বুঝতে পেরেছো?
স্যার বলছিলাম ক্যালকুলেশনটা একটু রিপিট করলে ভালো হতো। ক্যালকুলেশনটা কোন জায়গায় বুঝতে পারোনি বল? স্যার রিপিট তো প্রথম থেকে করলে আবার repeat করতে হবে। প্রথম কথা হচ্ছে এই পার্টটা তো ক্লিয়ার হয়েই গেছে তোমাদের, তাই না? 8 কিভাবে আসলো না, আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম কারণ এখানে 2 দিয়ে গুণ করেছি, 1 দিয়ে কারণ এখানে 1 দিয়ে গুণ করছি। এবার দুটো মিক্সচারকে 7 9 আর 7 দিয়ে তো বলেছে না 9:7, তাহলে প্রথম ভাগে 9 ভাগ নেব আর তার দ্বিতীয় ভাগে 7 ভাগ নেব, ওই জন্য সবগুলোকে আবার 9 দিয়ে আর নিচের গুলোকে 7 দিয়ে গুণ করে দিলাম। যে সংখ্যা পেলাম সেগুলো যোগ। কি আছে এখানে না বুঝে? বলো বলো এখানে কোথায় বুঝতে পারোনি, কোন জায়গায়? হয়েছে কি না হয়নি এখনো? না স্যার, বলছিলাম যে আপনার এই 54 35 যে স্যার এখানটায় অ্যান্সার মানে বেরোলো উপরে 3 আর 5-এর পার্সেন্টেজ জায়গাগুলো স্যার একটু কনফিউজ হয়ে গেল, ওই জায়গাটা রিপিট করুন। গুণ করে এই সংখ্যাগুলো গুণ করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো গুণ করো 54 চলে আসবে, এই সংখ্যাগুলো গুণ করো 35 চলে আসবে। ঠিক আছে, একই রকম অঙ্ক আরেকবার করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো এই অঙ্কটা করো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসেছে এই অঙ্কটা। ঠিক আছে, দেখো কি বলেছে, সমগ্র পৃথিবীতে স্থলভাগ জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3। ঠিক আছে, উত্তর গোলার্ধের ওই অনুপাত 6:5 হলে দক্ষিণ গোলার্ধের জলভাগ ও স্থলভাগের অনুপাত কত হবে? আমি যেভাবে করি এই অঙ্কটা সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরে নাও এইটা পুরো পৃথিবী যদি আমি ভাবি, তো আমি মাঝখান থেকে ভাগ করে দিচ্ছি, সেই ভাগে উপরেরটা হয়ে যাবে উত্তর গোলার্ধ আর নিচে হয়ে যাবে দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধ। তো এবার আমি আমার অনুযায়ী আমাকে এখানে কি কি বলেছে দেখো, পুরো পৃথিবীর জলভাগ আর স্থলভাগের মধ্যে, পুরো পৃথিবীর জল আর স্থলের মধ্যে রেশিও কি বলেছে, তাদের 4:3 হচ্ছে রেশিও। ঠিক আছে, পুরো পৃথিবীর। কিন্তু এবার উত্তর গোলার্ধে অনুপাত বলেছে জল আর স্থলের মধ্যে অনুপাতটা বলেছে 6:5। ঠিক আছে, তো আমি যেটা করি এটা একটু মন দিয়ে শুনবে। প্রথম কথা হচ্ছে, বাড়িতে আছো সকলেই, বাড়িতে প্রিপারেশন নিচ্ছ যখন, তো এইটা একটু মাথায় রাখবে যে যখন প্রত্যেকটা কথা যখন আমি বলবো তখন মন দিয়ে শোনার চেষ্টা করবে। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে না আমার বাড়িতে কোনো অসুবিধা হয়ে গেল, আমি শুনতে পারলাম না, তাহলে দেখো রিপিট বারবার আমি ওইভাবে করব না, তোমাকে ওই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। যদি সত্যি আমি যেভাবে বোঝাচ্ছি আমার মনে হয় না যে সেকেন্ড বার বোঝানোর দরকার পড়বে। যদি বুঝতে সত্যি পারো না, যদি না হয় তাহলেই জিজ্ঞেস করবে, আর না হলে রেকর্ডিং দেখে সেটাকে বোঝার চেষ্টা করবে, যদি বাড়ির কোনো প্রবলেম বা তোমার ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম হয়ে থাকে সেটা। ঠিক আছে, হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় তুমি বলবে, তখন আমি বুঝিয়ে দেবো। এটা কিন্তু মেনটেন করতে হবে, না হলে কিন্তু ক্লাস চালানো যাবে না। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। চলো তাহলে আমি যেটা বললাম এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে, মানে পৃথিবীর ক্ষেত্রে মানে পুরোটাই উত্তর দক্ষিণ মিলিয়ে 4:3 জলভাগ আর স্থলভাগের মধ্যে। কিন্তু উত্তর গোলার্ধে বলেছে 6:5, কি জল আর স্থলের অনুপাত 6:5। তো আমার কথা হচ্ছে যদি এটার অনুপাত এই যে এই উত্তর গোলার্ধে, তাহলে 6 আর 5 যোগ করে কত আসছে, 11 ইউনিট আসছে না? দেখো 5 আর 6 যোগ করলে 11 ইউনিট আসছে। আর তাহলে দক্ষিণ গোলার্ধেও 11 ইউনিট হয়ে যাবে, কারণ দুটোই তো সমান, হাফ হাফ। তো 11 টোটাল হচ্ছে কত, 22 ইউনিট। আর জল আর স্থল এখানে যোগ করলে কত আসছে, 4 আর 3 7 ইউনিট। তাহলে এমন একটা সংখ্যা আমি নেব, হ্যাঁ, যে 7 আর 22 এই দুটোকেই কেটে যায়, মানে এমন একটা সংখ্যা আমাকে নিতে হবে। তাহলে 7 আর 22 এর লসাগু কত হবে না, এদের দুটো গুণ, তাই তো? 7 × 22 করো, তাহলে কত আসবে, ধরে না, মানে ওটা আমাকে ধরতে হয় যে পুরো পৃথিবীর এই অনুপাত আমি ধরবো। আরেকবার বলে দিই, উত্তরে যেটা আছে দক্ষিণেও সেটা। একটু কঠিন কোশ্চেন এটা, না হলে বিয়োগ করতে হবে। উত্তরে যেটা আছে সেটাই দক্ষিণে,
এখানে 11 ইউনিট 6 আর 5 যোগ করে 11 ইউনিট পেয়েছি, তাহলে দক্ষিণ গোলার্ধেও 11 ইউনিট নিয়ে নিলাম, 11 11 22 ইউনিট হয়ে গেল। আর পুরো পৃথিবীর এখানে আবার 7 ইউনিট দিয়েছে, 7কে তো 22 কাটছে না, যদি কেটে যেত তাহলে তো খুব ভালো হতো, তাহলে খুব সহজেই আমি ভ্যালুগুলো বের করে দিতাম। যেহেতু কাটছে না তার জন্য 7কে 22 মানে ওদের দুজনের লসাগু করলাম কি, যেহেতু এরা একে অপরের কো প্রাইম, ভাগ কোনোভাবে কাটছে না, ছোট হচ্ছে না, তাহলে গুণ করে দাও। 7 2 14 4, হাতে থাকলো 1, 7 2 14 1 15, 154। তাহলে আমি ধরে নিলাম পুরো পৃথিবীর জল আর স্থলভাগ মিলিয়ে পুরো পরিমাণ হচ্ছে 154 ইউনিট, 154 ইউনিট পুরোটা। তাহলে আমি বলতে চাইছি যে জল আর স্থল পুরো পৃথিবীতে যদি 154 হয় আর 7 ইউনিট করে হচ্ছে, তার মানে এটাকে কত দিয়ে গুণ করব? তুমি দেখো ব্যাপারটা আমি এটা বলতে চাইছি, 7 ইউনিট মানে যদি 154 হয় তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 22 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটাকেও 22 দিয়ে গুণ, এটাকেও 22 দিয়ে গুণ। তাহলে জলভাগ আর স্থলভাগ কত হলো? 22 4 88 আর 22 3 66। তাহলে জলভাগ আর স্থলভাগের পরিমাণ 88 পার্ট আর 66 পার্ট পেলাম, হলো? এটা পৃথিবীর হলো। কিন্তু এবার 154 যদি টোটাল পৃথিবীর হয়, 154কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 7 আর 72, তাই তো? 72 হলো না, 77 হচ্ছে, তাই তো? একবার করো, 7 2 14, 7 2 14, 77। তাহলে কেন আমি বলছি এই 22 ইউনিটের ভ্যালু যদি 154 হয়, কত দিয়ে গুণ হচ্ছে? 7 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটাকেও 7 দিয়ে গুণ মানে 77, আর এটাকেও 77। আমার তো এটা চেয়েছে না, এটা তো চেয়েছে, এটা বের করতে হবে। তো আমার এই অনুযায়ী 11 ইউনিট মানে যদি 77 হয়, 7 দিয়ে গুণ, তাহলে এটাও 7 দিয়ে গুণ, এটাও 7 দিয়ে গুণ, তাহলে 6 7 42 পেয়ে গেলাম, আর 5 7 35 পেয়ে গেলাম। এইবার যে অঙ্কটা করব সেটা সেই অনুযায়ী এই যে দক্ষিণ গোলার্ধে জলের পরিমাণ আর স্থলের পরিমাণ কি হবে দেখো। জলের পরিমাণ স্থলের পরিমাণ কি হবে, এই দক্ষিণ গোলার্ধে জলের পরিমাণটা কি হবে? টোটাল পৃথিবীর জলের পরিমাণ 88 আর উত্তর গোলার্ধে 42, তাহলে এখানে হয়ে যাবে 88 মাইনাস 42। টোটাল পৃথিবীতে হচ্ছে 66 আর উত্তর গোলার্ধে কত? 35, তাহলে এখানে হয়ে গেল 66 মাইনাস 35। তাহলে কত আসছে? 88 থেকে 42 বাদ 646 ইজ টু, এখানে আমার কত আসছে? 66 থেকে 35 বাদ 1 3 31, ঠিক আছে? আর মনে হয় কাটবে না, 31 তো প্রাইম নাম্বার, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। বলতে পারো কোথায় যদি বুঝতে না পারো, তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তারপরে তুমি বলবে। দেখো আরেকবার আমি রিপিট করে দিই আগে কোশ্চেনটা। প্রথম কথা আমি কি বলেছিল, এটা যদি এক্স ধরে করতাম সেটা হতো 4x। তুমি যদি করতে ধরো এই সমগ্র পৃথিবীর জলভাগ স্থলভাগের পরিমাণের অনুপাত কত দিয়েছে? 4:3 পুরো পৃথিবী। উত্তর গোলার্ধে ওই অনুপাত 6:5 হলে দক্ষিণ গোলার্ধে জলভাগ আর স্থলভাগের পরিমাণ কত? অ্যালিগেশন না, এটাই এইভাবে বোঝার চেষ্টা করো। এটা আমি বলছি তোমাদের খুব একটা কঠিন মনে হবে না, কারণ এই পার্টটাকে, এই টাইপটাকে আমরা পরেও ইউজ করব বারবার করে, ঠিক আছে? পুরো পৃথিবী 4:3, পুরো পৃথিবী, সমগ্র পৃথিবী। উত্তর গোলার্ধ হাফ হবে, দক্ষিণ গোলার্ধ হাফ হবে, ব্যাস, ঠিক আছে? তাহলে উত্তর গোলার্ধে যখন 5 আর 6 আর 5 যোগ করে আমি 11 পাচ্ছি, তাহলে দক্ষিণ গোলার্ধ 11 নিয়ে আমি ভাবছি তাহলে পুরো পৃথিবী 22 হওয়ার কথা। কিন্তু এখানে আবার 4 আর 3 দিয়ে দিয়েছে, ওই জন্য 7 দিয়ে দিচ্ছে, আমার কাটছে না। যদি আমার খুব সহজে এখানে কোনোভাবে 21 হয়ে যেত বা এটা কোনোভাবে যদি কেটে যেত, তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যেত। কারণ পরেও একটা কোশ্চেন পাবো আমরা, যেটা আসে পরীক্ষায়, এটা কনসেপ্ট, ওটা আসে পরীক্ষায়, তো ওটাতে দেখবে যে খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। কিন্তু যখন কাটছে না তখন 22 আর সাথে লসাগু করে নিলাম, 154 আসলো। তার মানে কি, একে 22 দিয়ে গুণ, প্রত্যেকটাকে 22 দিয়ে গুণ করে দিলাম, দেখো 22 দিয়ে গুণ করে দিয়েছি, আর এই পার্টগুলোকে 7 দিয়ে গুণ করে দিয়েছি, তাই তো? কত করে পেলাম? 42 পেলাম, এখানে 88 ছিল। তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? জলভাগ আর স্থলভাগ। জলভাগ মানে হচ্ছে টোটাল পৃথিবী থেকে উত্তর গোলার্ধ বাদ, টোটাল পৃথিবী 88 থেকে 42 বাদ, আমার আসলো 46। আর এইখানে পুরো পৃথিবীতে 66, তার থেকে উত্তর গোলার্ধ বাদ মানে 35 বাদ, 66 থেকে 35 বাদ দিলে 31। এইভাবে আমরা সহজে উত্তরটা করতে পারবো। বলো এখানে কোথায় অসুবিধা হচ্ছে?
হয়েছে কি না হলো না? বলো। যদি এটাকে এক্স ধরে করা হতো, তো সমগ্র পৃথিবীর জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3। তুমি যদি 4x আর 3x ধরো একটা জল আর একটা স্থল, উত্তর গোলার্ধে ওই অনুপাত 6:5। আমি আবার এখানে 6:5 ধরতে পারবো না, যদি রেশিও করে করি না হয়ে উঠবে না। কারণটা কেন হয়ে উঠবে না, এদের অনুপাত 4 আর 3 7 হচ্ছে, আর এদের অনুপাত কত আসছে 11 আসছে। আমাকে ইকুয়াল যদি করতে হয়, একে 11 দিয়ে গুণ করতে হবে, একে 7 দিয়ে 7 2 14 দিয়ে গুণ করতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি, একে যদি 7 দিয়ে গুণ করো, এটা তো হাফ না, এটা তো অর্ধেক। কার? এটা পৃথিবী, তার অর্ধেক এটা। তা আমাকে সমান করতে হবে, ইউনিটটাকে সমান করতে হবে। মানে একে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে একে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এটাকে একটু গন্ডগোল হয়ে যাবে গুণ দিয়ে। এইটা সহজভাবে যোগ বিয়োগ ভাবে করতে পারবে। তুমি একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই হয়ে যাবে। না হলে ভিডিওটা দেখবে আরেকবার, ঠিক আছে? চলো এই অঙ্কটা করো। এটাও খুব পরীক্ষায় আসে, এই অঙ্কটাও খুব পরীক্ষায় আসে। এগুলোর অ্যাপ্লিকেশন বইয়ে আছে আর একবার, ওগুলো এই অঙ্কগুলো আবার রিপিট হবে তোমাদের, আজকেই হবে। বলেছে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে। তাহলে বিড়াল লিখলাম আর কুকুর, বিড়াল আর কুকুর। বলেছে বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, বিড়ালের 5টি পদক্ষেপ কুকুরের 4টি পদক্ষেপের সমান, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ আবার বিড়ালের 4টি পদক্ষেপের সমান। তো কুকুর আর বিড়ালের গতিবেগের অনুপাত কত? কুকুর প্রথমে দিয়েছে, পরে বিড়াল দিয়েছে, মাথায় রাখবে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? খুব সহজেই আমরা এই পার্টটাকে, তোমরা দেখো এখানে আরো একটা জিনিস বোঝার আছে। পরের পার্টটায় কুকুর দিয়েছে প্রথমে, তো আমি কিন্তু ওই জন্য লিখে ফেললাম বিড়ালের নিচে বিড়ালের পার্টটা থাকবে, কুকুরের নিচে কুকুরের পার্টটা থাকবে। তো 5 আর 3 এবার কি করব, এরা একে অপরকে গুণ করে দাও। গুণ করে দাও ইন দ্য সেন্স 5 কে 3, 3 5 এ 15 আর 4 4 এ 16। তাহলে আমার চেয়েছি কুকুর ইস্টু বিড়ালের গতিবেগ, তাহলে কুকুর ইস্টু বিড়ালের গতিবেগ হয়ে যাবে 16:15। অ্যান্সার। বলো, এটা বুঝতে পেরেছো? জানাও আমাকে। একই রকম। আচ্ছা, এটা তোমরা জিজ্ঞেস করো যে কেন হলো এই ঘটনাটা। হ্যাঁ, এই ঘটনাটা হওয়ার পিছনে তোমাদের স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই রেশিওর কাজ আছে। সেটা আমরা টাইম স্পিড ডিস্টেন্স যখন করব, এই কনসেপ্টটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপাতত তুমি এরকম ভাবে মনে রাখো, এটা শর্টকাটের মতো করেই, যে বিড়াল, আবার পড়ে দিচ্ছি তোমাদের, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ, তাহলে 5টা কার? বিড়ালের। তাহলে বিড়ালের নিচে আমি 5 লিখলাম। পদক্ষেপ ফেলে কুকুর সে সময় 4টি পদক্ষেপ, এই 4টা কার? কুকুরের। তো কুকুরের নিচে 4 লিখেছি, ঠিক আছে? ব্যাস এইরকমই। কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ, কুকুরের 3টি পদক্ষেপ, যে কুকুরের নিচে এইদিকে কুকুর আছে। বিড়ালের 4টি পদক্ষেপ, তাহলে এই 4টি কার? বিড়ালের। তো বিড়ালের 4টি পদক্ষেপ বিড়ালের নিচে। এবার আমি কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এটা বিড়ালের পার্ট হয়ে গেল, এটা কুকুরের পার্ট হয়ে গেল। উপরের যেটা আছে উপরেই গুণটা করতে হবে, এইভাবেই করতে হবে, ঠিক আছে? এটাই শর্টকাট, ঠিক আছে? না হলে অনেক বড় হবে অঙ্কটা, বুঝতে হবে। সেটা টাইম স্পিড ডিস্টেন্সে বোঝাবো, নাহলে একটা চ্যাপ্টার গোটা বোঝাতে হবে আমাকে, ঠিক আছে? তো এখানে 3 5 এ 15, 4 4 এ 16। যেহেতু কুকুর ও বিড়ালের গতিবেগ থেকে প্রথমে কুকুর লেখা আছে, ওই জন্য 16:15। একদম সহজ ভাবেই করবে, অঙ্কগুলো মিলে যাবে। চলো এই অঙ্কটা করো দেখি।
বলেছে 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। তাহলে অ্যাসিড আর ওয়াটার অনুপাত কত বলেছে? 7:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত হবে 3:2। এখানে কি বলেছে? এখানে একটা জিনিস বুঝতে হবে আমাকে, কি মিশিয়েছে এখানে? অ্যাসিড মিশিয়েছে। তাহলে জল সমানই আছে, জলের কোনো চেঞ্জ হয়নি, শুধু অ্যাসিডের পরিবর্তন হয়েছে। তাহলে জলটাকে আগে আমাকে সমান করে দাও। কিভাবে সমান করব? এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে এটাকে 2, এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কি সমীকরণে কি দাঁড়ালো? সমীকরণটা দাঁড়ালো 7 2 14, আর এখানে 3 5 15, আর এখানে 5 2 10, এখানেও 10। ঠিক আছে। যদি টোটাল ভ্যালু হয় 48 লিটার মিশ্রণ, তাহলে প্রথমের মিশ্রণটা কত ছিল? তাহলে এখানে 14 আর 10 এ 24, 24 ইউনিটের ভ্যালু কত আসলো? 48 লিটার হলো। 24 ইউনিটের ভ্যালু 48 লিটার যদি হয়, তাহলে এখানে কত ইউনিট? এবার আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করেছে কত, এখানে কত ভ্যালুয়েশন আসছে? 24 মানে 2 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 2 লিটার করে, তাই না? তাহলে বলেছে যে ওই মিশ্রণে কত লিটার অ্যাসিড মেশাতে হবে। দেখো 14 থেকে 15 শুধু কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। তাহলে 1 ইউনিট মানে কত आंसर? 1 ইউনিট মানে 2 লিটার आंसर। বলো, ক্লিয়ার হয়েছে? এটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এই টাইপের অঙ্কগুলো। জানাও আমাকে, হয়েছে ক্লিয়ার? এটা হয়েছে? ক্লিয়ার হয়েছে সকলের? জানাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো কি বলেছে। এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7 এবং ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয় সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে, তবে তাদের আয়ের সমষ্টি কত? তাহলে দেখো এ ইজ টু বি, এদের আয়ের অনুপাত কত বলেছে? আয়ের, ইনকামের অনুপাত বলেছে 9:7। আবার তাদের ব্যয় বলেছে 4:3। তো প্রথম যে কনসেপ্টটা তোমাদের আমি আগেও বুঝিয়েছি, যে এক্ষেত্রে আমাদের যেহেতু উভয়েই 200 টাকা করে, দুটোতেই 200, তাহলে এখানে দেখো 4 থেকে 9 থেকে 4 কত কমছে? 5 ইউনিট কমছে। আবার 7 থেকে 3 4 ইউনিট কমছে, আলাদা আলাদা ভ্যালু কমছে। তো ওর জন্য কি করব, এদের ডিফারেন্সটা দেখো। আলাদা আলাদা যদি হয়ে যাচ্ছে, তো একই বলেছে না, 200 টাকা যদি হয় তাহলে একই ইউনিট কমবে, কিন্তু এখানে আলাদা আলাদা হয়েছে। তার পেছনে কারণটা হচ্ছে 9 আর 7 তাদের ডিফারেন্স কত? 2 ইউনিট। আর এখানে 4 আর 3 এর ডিফারেন্স কত? 1 ইউনিট। তাহলে আমাকে এই জায়গাটাতে সমান করতে হবে। এখানে সমান করে দাও। তাহলে একে 1 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করে, 4 কেও 2 দিয়ে গুণ, 3 কেও 2 দিয়ে গুণ, এখানেও 9 কেও 1 দিয়ে গুণ, 7 কেও 1 দিয়ে গুণ। তাহলে হিসাব করলে কত আসছে? তাহলে এখানে 9 থেকে গেল, এখানে 7 থেকে গেল, এখানে 4 2 8 হয়ে গেল, আর এখানে 3 2 6 হয়ে গেল। তাহলে এবার খুব সহজ হয়তো তোমরা করতে পারবে। সেটা হচ্ছে 9 থেকে 8 কত কমলো? 1 কমছে। 6 থেকে 6 কত কমলো? 1 কমছে। এই 1 ইউনিটের ভ্যালু কত? কত করে কমবে? কমবে মানে কি? ইনকাম, ইনকাম থেকে সেভিংস বিয়োগ করলে না এক্সপেন্ডিচার হয়। ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস ইনকাম, এক্সপেন্ডিচার মানে খরচ। খরচ যদি আমি এখানে রাখতে চাই, সেভিংসটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হবে না? তাহলে দেখো 9 থেকে 8 কমেছে, 1 কমেছে। 7 থেকে 6 কমেছে 1 ইউনিট, আর 1 ইউনিটের ভ্যালুই তো 200 টাকা। তাহলে বলেছে তবে তাদের আয়ের সমষ্টি কত? আয়ের সমষ্টি বলতে এখানে ইউনিটটা কত ধরলাম? 9 আর 7, 9 আর 7 যোগ করো, 16 ইউনিট।
তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? এটাকে 200 দিয়ে গুণ করে দাও। 16 দিয়ে 32, 3200, এত টাকা অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? জানাও আমাকে স্যার একবার বলুন। কোন জায়গাটায় বলো এখানে। আর আমি আবার একটু আস্তে আস্তে বলছি, বোঝার চেষ্টা করো যে আমার এখানে দিয়েছে আয়, এখানে দিয়েছে ব্যয়, আর এখানে দিয়েছে সঞ্চয়। আয় আর ব্যয় তোমাদের দিয়েছে হচ্ছে অনুপাতে, তাই না? সঞ্চয় দিয়েছে টাকায়। তো আয় 9 থেকে 4 যদি করতাম, বিয়োগ কত হতো? -5। 7 থেকে 3 -4। তো আলাদা আলাদা বিয়োগ হয়ে গেল না, আলাদা আলাদা ভ্যালু বেরিয়ে গেল। আর আমার তো দুটোতেই একই ভ্যালু বেরোনোর কথা, কারণ দুটোরই সঞ্চয় 200 টাকাই বলেছে। তো যেহেতু আলাদা আলাদা হলো, তার জন্যই আমি কি করলাম, আমি চেক করলাম যে দুটোর যে গ্যাপ, এ আর বি এর যে টাকার গ্যাপ আছে সেটা আর খরচের এইটা গ্যাপটা কি সেম আছে নাকি না। 9 আর 7 এর গ্যাপ কত ছিল? 2। আর এখানে 4 আর 3 এর গ্যাপ কত? 4 আর 3 এর গ্যাপ কত? 1। তাহলে 2 আর এদিকে 1, তাহলে মিলিয়ে নাও। এখানে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 1 দিয়ে গুণ করলাম, সমান হয়ে গেল। 9 থেকে 7 এর গ্যাপ 2, আর 4 থেকে 3, এটা আমার মিলিয়ে হলো 8 আর 3, 8 আর 6 তাদের গ্যাপ। তাহলে তোমরা দেখো 8 আর 6 এর গ্যাপ 2, 9 আর 7 এর গ্যাপ 2। এবার দেখো 9 থেকে 8 কমালে 1 কমছে, 7 থেকে 6 কমালে 1 কমছে, তাহলে 1 মানে 200 টাকা। আমার অ্যান্সার বলেছিল ইনকাম দুজনের সমষ্টি, তার মানে 9 আর 7 যোগ করলে 16 ইউনিট হয়, 16 কে 200 দিয়ে গুণ করলে 3200 টাকা। হয়েছে? চলো, এই অঙ্কটা করবে, আগের দিন বুঝিয়েছি, করো, করে অ্যান্সার বলো। করো, অ্যান্সার বলো। দেখো কি বলবো, কত বেরোলো? 600 বেরিয়েছে, তারপরে 5 টাকা তো বের করে নিয়েছিলে না, 5 তো যোগ করতে হবে। হ্যাঁ, এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে ধরে নাও এক্স ওয়াই জেড, তাই তো? 3টে ভ্যালু আছে এবং তাদের যোগফল কিন্তু 2430 টাকা। তাদের যোগফল 2430 টাকা। তো এই 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করতে বলছে যে প্রাপ্ত অংশ থেকে যারা এক্স ওয়াই জেড যে যেরকম ভাবে টাকা পাবে সেইখান থেকে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে, মানে এক্স থেকে 5 বাদ দিলাম, ওয়াই থেকে 10 বাদ দিলাম, জেড থেকে 15 টাকা বাদ দিলাম, আর তারপরে যে রেশিওটা পাবো সেই রেশিওটা হবে 3:4:5। তাহলে এবার আমি টোটালেও তো কমাতে হবে না, 10, 15, 30, তাহলে 30 তো টোটালে কমে যাচ্ছে টোটালে, কারণ 10, 20, 10, 5, 10, 15 যোগ করলে 30 আসছে। টোটালে তাহলে কমালে কত আসছে না 2400। তাহলে এবার হিসাব অনুযায়ী, মানে 2400 যদি এখানে লেখো, 2400 টাকা, এত টাকা।
তাহলে তুমি দেখো এইখানে কি দাঁড়াচ্ছে, 3, 4 আর 5 কত ইউনিট হলো না, কত আসছে, 4 3 4 12 মনে হয় আসছে, 4 3 7 5 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত আসছে, 2400। তাহলে কত করে না 200 টাকা করে। তাহলে আমার কিসের ভ্যালু চেয়েছে, এক্স এর ভ্যালু চেয়েছে। তাহলে এটাকে 200 দিয়ে গুণ করলে কত আসছে, 600 টাকা। কিন্তু এটা হচ্ছে 600 টাকা এই পার্টটা না, এটা তো বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে এর সঙ্গে আরো 5 যোগ করে আমার আসবে 605 টাকা। তাহলে আমার উত্তর অপশন বি 605 টাকা। ঠিক আছে, এই একই অঙ্ক প্রথমের দিকে করিয়েছি, এটা আর বলছি না, পরের অঙ্কে চলে যায়, এটা পারার কথা তোমাদের। করো এই অঙ্কটা চেষ্টা করো তো, এই অঙ্কের একটা পার্ট কিন্তু আগের দিন আমি করিয়েছিলাম। চলো করো এই অঙ্কটা। করো, হচ্ছে না, দেরি হচ্ছে। এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যে আর 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিল যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রে 4 গুণ টাকা পায়। আচ্ছা, কন্যা তো আমি এবিসি ধরে নাও, তাহলে সুবিধা হবে। পুত্রকে এ ধরে নিলাম, কন্যাকে বি ধরে নিলাম, আর ভ্রাতুষ্পুত্রকে সি ধরে নিলাম। তাহলে বলেছে প্রতি কন্যা, কন্যাকে আমি কি বলেছি, বি। আচ্ছা, রেশিও বের করো, তাহলেই হয়ে যাবে। A:B:C, এটা পুত্র ধরেছি, এটা কন্যা, আর এটা ভ্রাতুষ্পুত্র। ঠিক আছে, তো এইভাবে ধরে নাও, নিয়ে তুমি দেখো বলেছে কি, প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রে 4 গুণ টাকা পাবে। তাহলে কন্যা পাবে ভ্রাতুষ্পুত্র 4 গুণ টাকা। তাহলে ভ্রাতুষ্পুত্র যদি 1 পায়, তাহলে কন্যা পাবে 4। ঠিক আছে, এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পাবে। তাহলে ভ্রাতুষ্পুত্রের 1 পায়, তাহলে পুত্র পাবে 5 ইউনিট। তাহলে এগুলো একটি, এগুলো সব একটি, এটা মাথায় রাখতে হবে, একটি। তাহলে একটি যদি হয়, তাহলে এবার একটু বোঝার চেষ্টা করো, পুত্র কন্যা ভ্রাতুষ্পুত্র, তো প্রতি কন্যা কত টাকা পেলো জিজ্ঞেস করেছে। তো আমার এখানে একটি পুত্র, একটি কন্যা, একটি ভ্রাতুষ্পুত্র, কিন্তু এই টাকাটা কত কতর মধ্যে ভাগ হয়েছে, 5টা পুত্র। তাহলে একটি পুত্র 5 ইউনিট পেলে 5টা পুত্র 5 দিয়ে গুণ করলে 25 ইউনিট পেয়ে গেল, তাই তো। কন্যা 4টি কন্যা, একটি কন্যা 4 ইউনিট, তাহলে 4টি কন্যা 4 4 16 ইউনিট, এবং দুটো ভ্রাতুষ্পুত্র, তাহলে একটি ভ্রাতুষ্পুত্র 1 ইউনিট হলে দুটো ভ্রাতুষ্পুত্র কত হবে, 2 ইউনিট। এবার এই সবগুলো যোগ করো, কেন যোগ করবো না, এদের যোগফলই না 86,000-এর কাছাকাছি আসবে, 86,600 কাছাকাছি। আচ্ছা, এদের সবগুলো এই ইউনিট গুলো যোগ করলে ওই সংখ্যার সমান হবে। তাহলে যোগ করলে কত আসছে না, 25 আর 16-তে আসছে 41, আর 2-এ 43। তাহলে 43 ইউনিট ইকুয়াল টু আসছে 8600 টাকা। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, ইন্টু 200 দিয়ে গুণ হচ্ছে। তাহলে যদি 200 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমাকে প্রত্যেকটা 200 দিয়ে গুণ করতে হবে, ইউনিট গুলো 200 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে প্রতি কন্যা কত টাকা পায়, একটি কন্যার কত 4 ইউনিট, তাহলে কন্যা কত পাবে, প্রতি কন্যা পেয়ে যাবে, প্রতি কন্যা পাবে হচ্ছে 4 ইন্টু 200, কারণ 1 ইউনিট 200 ভ্যালু।
এখানে 4 ইউনিট আছে, একটি কন্যা, 4 2 800 টাকা। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমাদের 800 টাকা। ঠিক আছে, বলো সিজিএল এ আসার প্রশ্ন। সামনে তো সিইটি আসতে চলেছে, এবার সিইটি কমন এলিজিবিলিটি টেস্ট, আই থিঙ্ক সিইটি তে যদি হয়, সিইটি মানে কি হয়ে গেল, ব্যাংক প্লাস এসএসসি প্লাস রেল। তাহলে ব্যাংক প্লাস এসএসসি প্লাস রেল, এবং এটা সেন্ট্রালের জন্য আসছে। এবার সেন্ট্রালের জন্য যদি আসবে, কাট অফের উপর বেস করে পরে দেখবে স্টেটও নিয়ে নিতে পারে। ঠিক আছে, তো তখন কিন্তু সব টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা হবে। প্রিলিমিনারি স্টেজটা, প্রিলিমস স্টেজটা সিইটি তে চলে আসবে, মেন্স ব্যাংক এসএসসি রেলে আলাদা আলাদা করে হবে। তো ওগুলো সবকিছুতেই কাজে লাগবে, ওগুলো সবই অঙ্ক আসবে। হ্যাঁ, চলো পরে অঙ্কে যাই। করো এই অঙ্কটা করো। এসবিআই পিওতে এসেছিল কোন এক সময়, কিন্তু এটা খুবই সহজ, এখনো ওই রকম অঙ্ক আসে না পিওতে। করো এই অঙ্কটা। কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো, তাহলে পি কিউ আর 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। বলেছে কিউ আর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। এখানে সব থেকে ব্যাপার হচ্ছে টাকা লেনদেন হয়েছে কিউ আর এর মধ্যে, তো পি এর টাকার তো কোনো লেনদেন হয়নি। তো পি এর ইউনিট এখানে 6 ছিল, এখানে তাহলে 3 কেন হয়ে গেল? পি এর ইউনিট তাহলে সমান করতে হবে আমাকে। কিউ আর এর মধ্যে টাকা লেনদেন হয়েছে, তো পি এর তো কোনো চেঞ্জ হবে না, তাহলে পি টাকে সমান করে দাও। তাহলে পি টাকে যদি সমান করো, তাহলে এখানে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করবো, আর একই রেশিওর মধ্যে বাকিগুলো আছে, তাহলে এদেরকেও 2 দিয়ে গুণ করবো, এদেরকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে ইউনিট কত দাঁড়িয়ে যাচ্ছে? 6:20:6। এবার খুব সহজেই এই অনুপাত আর এই অনুপাতকে ট্যালি করো, তাহলে কি সুন্দরভাবে বুঝতে পারবে যে ভ্যালুগুলো কিভাবে হচ্ছে। যে দেখো পি 6 ছিল, পরেও 6 আছে, কিন্তু কে কাকে, কিউ আর কে 200 টাকা দিয়েছে, কিউ আর কে 200 টাকা দিয়েছে। তাহলে দেখো কিউ না কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে। দেখো কিউ তাহলে কি আর এর থেকে 200 টাকা নিয়েছে, আর গেছে কমে, কত ইউনিট কমেছে? 1 ইউনিট কমেছে, মাইনাস আবার এদিকে দেখো কিউ বেড়ে গেছে 1 ইউনিট, কারণ তারা লেনদেন করেছে, আর ওই 1 ইউনিটের ভ্যালুই তাহলে বুঝতে পারছি 200 টাকা। আমরা ইউনিটে চেক করছি যে আর 1 ইউনিট কমলো আর কিউ 1 ইউনিট বাড়লো, কারণ আবার কেন বাড়লো, কারণ আর আর কিউ নিজেদের মধ্যে 200 টাকা চেঞ্জ করেছে বলতে দিয়েছে, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে, তাহলে আর এর টাকাটা বেড়ে গেছে। এই কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে, তার মানে কিউ এর টাকা বেড়ে গেছে। দেখো 19 থেকে 20 হয়েছে 1 ইউনিট, আরও ঠিক সেম 1 ইউনিট কমে গেছে। ওই 1 ইউনিট ভ্যালুই না 200 টাকা। যদি 1 ইউনিট ভ্যালু 200 টাকা হয়, মোট অর্থ কত? মোট অর্থ কোথায় ছিল? আগেও আর পরেও মোট অর্থ তো সমানই থাকছে, কারণ টাকাটা নিজেদের মধ্যে চেঞ্জ করেছে, বাইরে থেকে তো কিছু আসেনি। দেখো উপরেও যে ভ্যালুটা আসছে কত, উপরেও 32, নিচেও 32, তাহলে ওই হিসাবে দেখলে এটার যোগফল কত আসছে? 6 6 12 আর 20 তে 32, তাহলে 32 ইউনিট, 32 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 32 ইউনিট ইন্টু 200 টাকা সমান সমান 32 2 6400 টাকা। তাহলে অপশন এ হয়ে গেল এটার উত্তর। বলো বুঝতে পেরেছো? জানাও আমাকে। বুঝতে পারলে পরের কোশ্চেনে যাব। স্যার বলছিলাম যে 3 এর সাথে 2 গুণ আর 10 এর সাথে 2 গুণটা, ওটা ওই প্রসেসটা একটু বলুন তো। মানে একটা রেশিওর মধ্যে ধরে নাও যে A:B:C তিনটেই যদি তাদের রেশিও ধরে নাও 1:2:3 হয়,
তাহলে আমি যদি যে কোনো একটাকে ধরো একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, একেও 5 দিয়ে গুণ করতে হবে। তো আমি একে পিটাকে সমান করার জন্য 2 গুণ করেছিলাম, 3 2 6 আসবে। তো যেহেতু 2 গুণ করেছি তো বাকি এদেরকেও 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। পরের অঙ্ক, চলো এই অঙ্কটা করো দেখি, চেষ্টা করো। কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। 20 লিটার অনুপাত মিশ্রণ। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে প্রথমে দুধ ইস্টু জল, 20 লিটারের মধ্যে যদি 5:3 হয়, 5 আর 3 যোগ করলে 8 ইউনিট, 8 ইউনিটের ভ্যালু কত আসছে? 20 লিটার। তাহলে কত কত করে আসছে? 8 8 এর 16 মানে ইনটু 2.5 করে, তাই না? 8 কে 2.5 করলে তোমার 20 লিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাকেও 2.5 আর এটাকেও 2.5, তাহলে গুণ করে দাও। 5 25 125 মানে 12.5 আর এদিকে 3 2 6, আড়াই ইন্টু 3 মানে 7.5, 7.5। ঠিক আছে, এত লিটার করে, তাই তো? এইভাবে করে অঙ্কটা। ঠিক আছে, এখনো মিক্সার এলিগেশন চ্যাপ্টার করাইনি, ওই চ্যাপ্টার করালে এইটা অন্যভাবে করাতাম তোমাদের। তো কিছু কিছু জায়গায় এগুলো মেন কনসেপ্ট দরকার মিক্সার এলিগেশনের, আমি এখন করাবো না, তোমাদের শেষের দিকে করাবো। যেটা দেখতে পাবো মিক্সারের মতো আছে সেটে, সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, এটা ভেতরে ঢুকতে হবে। তো 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, তার মধ্যে তাহলে 20 লিটার জলের মধ্যে তাহলে দুধের পরিমাণ কত? 12.5 লিটার, আর জলের পরিমাণ 7.5 লিটার হয়। এবার বলেছে যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়। দেখো 4 লিটার মিশ্রণ যদি তোলো, এখানে যদি একটা মিশ্রণে দুধ আর জলের মিশ্রণে তুমি যদি 1 চামচ তোলো না, সেখানেও যে রেশিওটা থাকবে 4 লিটারের মধ্যেও সেম রেশিও থাকবে, পুরোটার মধ্যেও রেশিও সেম থাকবে, রেশিওর কোনো চেঞ্জ হবে না, অনুপাতের চেঞ্জ হবেই না। তাহলে অনুপাত যদি 5:3 হয়, তাহলে 4 লিটারের মধ্যে 4 লিটারের মধ্যেও 4 লিটারের মধ্যেও রেশিওটা কি দাঁড়াবে? প্রথমে হচ্ছে দুধ, তাহলে মিল্ক, আর ওয়াটারের রেশিও এই তোমার 5:3 অনুপাতেই বেরিয়ে যাবে। তাহলে এইখানে 4 লিটারের মধ্যে 5:3 অনুপাত যদি তোমার 8 ইউনিট এখানে ইকুয়াল টু 4 লিটার হয়, তাহলে কত করে যাচ্ছে না, ইন্টু 0.5 করে। তাহলে এটাকে 0.5 দিয়ে গুণ করো, 2.5 আসছে, আর এটাকেও 0.5 দিয়ে গুণ করো, 1.5 আসছে। তাহলে এই পার্টটা কি হলো, বেরিয়ে গেল। 4 লিটার তুলে নিয়েছি, তাহলে রেশিও থেকে ওইভাবে তাদের পার্টটা বেরিয়ে যাবে। তার মানে এখানে যখন 4 লিটার তুলে নিলাম, তাহলে 4 লিটার যদি এই 20 লিটার থেকে 4 লিটার বিয়োগ যায়, মাইনাস 4 লিটার যায়, তাহলে এখান থেকে কত লিটার চলে যাবে? মাইনাস 2.5 চলে যাবে, আর এখানে মাইনাস 1.5 চলে যাবে। আলটিমেট থাকলো কত না, 10 লিটার থাকছে, আর এখানে 6 লিটার থাকছে। আর হিসাবে 20 থেকে 4 বাদ দিলে 16 লিটার থাকছে, তাই না? তাহলে এবার বলেছে যে 16 লিটার মানে তোমার 4 লিটার কি মিশ্রণটা বের করে দিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়েছে। তো সমপরিমাণ যদি দুধ মেশানো হয়, তাহলে 4 লিটার দুধে যোগ হয়ে যাবে। আবার 4 লিটার কি, যেহেতু দুধেই 4 লিটার মিশিয়েছে, তাহলে এখানে কত হয়ে গেল? 4 10 14, আর এটা 6 থেকে গেল। তাহলে রেশিও কত হয়ে যাবে? 2 দিয়ে কাটো, 7:3। এটা হয়ে গেল অপশন এ হয়ে গেল। বলো হয়েছে?
জানাও, বুঝতে পারলে জানাও। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। চলো, এই অঙ্কটাও আসে পরীক্ষায়, করো এমন। করো, এই অঙ্কটা করো। দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। তাহলে 6:7 যখন হয়েছে, যোগ বিয়োগের ব্যাপার আছে, আমরা এটা 6x আর 7x ধরে নিলাম। প্রথমটির বর্গের সঙ্গে, তাহলে প্রথমটির বর্গ মানে 6x তার স্কয়ার, তার বর্গের সঙ্গে 10 যোগ করলাম, এর সঙ্গে যদি 10 যোগ করি, তাহলে দ্বিতীয়টির বর্গ থেকে, দ্বিতীয়টির বর্গ মানে 7x তার স্কয়ার, বর্গ থেকে 42 বিয়োগ করলে, এখান থেকে যদি 42 বিয়োগ করি প্রাপ্ত ফল সমান হয়, তাহলে এই দুটো ইকুয়াল করে দিলাম। তাহলে এবারে ভ্যালু দেখো কত আসছে, 6x স্কয়ার মানে 36x স্কয়ার প্লাস 10 ইকুয়াল টু 49x স্কয়ার মাইনাস 42, তাই তো? তাহলে একটা দিকে নিয়ে যাই, 36x স্কয়ার মাইনাস 49x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 42 মাইনাস 10 মাইনাস 52 হয়ে গেল তাহলে, তাই না? আর এইখানে কত আসছে, মাইনাস 13 x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 52, x কাটলো, x স্কয়ার ইকুয়াল টু 4 × 4। তাহলে অতএব x এর ভ্যালু কত হয়ে গেল, প্লাস মাইনাস 2 হয়। সংখ্যা দুটি কি কি, তো আমি প্লাসটাই ধরলাম, প্লাস 2। তাহলে প্লাস 2 যদি ধরে নাও, তাহলে কত হয়ে যাবে, এখানে x এর ভ্যালু 2, 6 2 12 আর 7 2 14, 12 14 অপশন সি হয়ে গেল উত্তর। বলো, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, পরের অঙ্কে যাও। করো, এটাও ভালো অঙ্ক আছে, করো, চেষ্টা করো এই অঙ্কটা। করো, এই অঙ্কটা করো। কি বলেছে, একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অনুপাত 2:3, তাই তো? তাহলে আমরা লিখি দিই প্রথমে ছাত্র ও ছাত্রী। ছাত্রী কত, 2:3, তাই তো? যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 200 আর 10%, 20%, 10% বৃদ্ধি পায়, যখনই 20% আর 10% লেখা থাকবে না, তুমি সংখ্যাটাকে 200 আর 300 ধরে নাও, কোনো অসুবিধা নেই। রেশিওতে রাখো, কোনো অসুবিধা নেই। তাহলে যোগ করলে কত আসবে, 200 আর 300 যোগ করলে 500 আসবে, এটা মাথায় রেখে দাও। তো ছাত্রের সংখ্যা যথাক্রমে 20% বেড়েছে, তাহলে এইভাবে আমরা করব, 200 মানে যদি 100% হয়, তাহলে 10% কি হবে, এখান থেকে একটা শূন্য কমিয়ে দেব, 20 হবে। তাহলে 20% কি হবে, 20% হবে 200, এই 10 এর দ্বিগুণ 20 আসছে, তাহলে 20 দ্বিগুণ 40, তাহলে 20% ইকুয়াল টু 40, তাহলে 40 বাড়লে কত হয়ে গেল, 240 হয়ে গেল। আচ্ছা, কত বাড়লো, 20% বেড়েছে। এবার বলেছে
10% যদি বৃদ্ধি পায় তাহলে 310% 30 হয়, তাহলে 330। এবং এটাকে যোগ করলে কত আসছে কি বলেছে, তবে নতুন অনুপাত কত হবে? ও নতুন অনুপাত চেয়েছে। আচ্ছা অনুপাত চেয়েছে, তাহলে রেশিও করে নাও। তাহলে নতুন অনুপাত কত হয়ে গেল? 240:330। 0 0 কাটলো, 3 দিয়ে 3 8 24, 3 11, 8:11 অ্যান্সার কোথায় আছে? অপশন ডি হয়ে গেল ওটা উত্তর। বলো এটা বুঝতে পেরেছো? এখানে রেশিও করে নিব আমরা, 200 300 ধরে করে নাও, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে না এটা ঠিক অ্যাডজাস্ট হলো না, 200 300 হজম হলো না, তাহলে তোমাদের এরকম ভাবে করো 2x 3x। দেখো 2 এরও 20% বৃদ্ধি করেও করা যায়, মানে 2 প্লাস 2 এরও 20% করলে 4 হয়, 2 into 20/100 সেরকম তো করলে হয়। করা যায়, করা যায়। 2 যোগ 2 এর 20%, হ্যাঁ মিউট করে দাও, 2 এর 20%, 2 into 20%, হ্যাঁ একটু মিউট করে দাও। 3 যোগ 3 এর 10%। তাহলে 3 যোগ 3 কোথায় গেল, 3 যোগ 3 এর 10%, এরকম করলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 2 যোগ 2 এর 20%, তাহলে কত আসলো? 2 20% মানে 2 এর 5, তাহলে 4 এর 5 3 যোগ 3 এর 10%, 3 এর 10% মানে কত আসলো? 1 এর 10 3 এর 10, ওই করে দেখবে সেই একই 8 আর 11ই আসবে। হ্যাঁ 8:11 আসবে, বাট এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। যদি এইটা করো, এটা খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো। 200 300 ধরে নিলাম, 40 বাড়লো 30 বাড়লো, 240 কেটে 8:11, এটা খুব তাড়াতাড়ি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। হ্যাঁ 100 দিয়ে কাটাকুটি করতে সুবিধা হবে। হ্যাঁ এইটাতে এই যে তুমি নিচে হরগুলো করবে, 5 নিয়ে আসবে, এবার 5 দিয়ে 10 14, হ্যাঁ এখানে আবার তুমি 10 নিয়ে আসবে, 30 33 নিয়ে আবার কাটবে, কাটতে গিয়ে দেখবে যে ওই 8:11ই আসছে। তো এইটাই সব থেকে বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, চলো এই অঙ্কটা করো দেখি, কিছুটা মুদ্রার অঙ্ক আছে, করো। চলো দেখি অঙ্কটা একটু দেখি চেষ্টা করে। অঙ্কটা বলেছে একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? ব্যাস। তাহলে আমার এখানে রুপিস 1 টাকা দিয়েছে একটা, আর একটা 25 পয়সা দিয়েছে আরেকটা। ঠিক আছে, তো তাদের কিসের অনুপাত? সংখ্যা, মুদ্রা চেয়েছে সংখ্যা। একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, সংখ্যা, তাদের মূল্যের অনুপাত 2:2। তাহলে দেখো যদি মূল্যের অনুপাত যদি দেয় 2:1, মূল্যের অনুপাত যদি 2:1 থাকে, আমি ধরে নেব টাকা যেহেতু আছে, তাহলে আমি ধরে নেব এটা রুপিস আছে 2 টাকা, এটাও 1 টাকা রুপিস আছে। তাহলে সংখ্যাতে যদি যেতে হয় তাহলে কিভাবে পাবো? দেখো 2 টাকার মধ্যে 1 টাকার কয়েন কটা থাকতে পারে? দুটো থাকতে পারে। আর 1 টাকার মধ্যে 25 পয়সার কয়েন কটা থাকতে পারে? 4টে থাকতে পারে। তাহলে আমি সংখ্যার রেশিও পেয়ে গেলাম। সংখ্যার রেশিও যদি পেয়ে যাই তাহলে এখানে কেটে দাও, এটা কাটলে কত আসছে? 1:2। তো 1:2 যদি হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে? 30টা মুদ্রা আছে, তার মানে এটা হচ্ছে 30 ইউনিট,
30 ইউনিটের ভ্যালু 30টা, তাহলে আমার কত করে হচ্ছে ইনটু 10 করে, তাহলে এখানে 10টা কয়েন আর এটা 20টা কয়েন। বলেছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা 10টা, এটা आंसर। অপশন ডি। বলো হয়ে যায়? সহজ ছিল, আগে একদিন করিয়েছি এরকম টাইপের অঙ্ক। চলো এই অঙ্কটা চেষ্টা করো, একই রকম অঙ্ক আছে, আগের দিন করানো হয়েছে এই কনসেপ্টটা। অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। আমি কিন্তু সবই বুঝতে পারি, কে দেখছে, কে কতক্ষণের জন্য ক্লাস করছে, কি করছে না, সবকিছুই এখানে দেখা যায়। আমি এই মাসটা দেখব, এই মাস পরে যারা যারা অ্যাক্টিভ না তাদেরকে আমি এই গ্রুপটাতে রাখবো না, মানে এই অনলাইনের ব্যাচটাতে বেকার বেকার রাখা হবে, যারা অ্যাক্টিভ না তাদেরকে রাখা যাবে না, ঠিক আছে? কারণ এখানে যদি আমার 5 জন স্টুডেন্টও থাকে, আমি চাইবো 5 জনের কাছেই আমি ম্যাথমেটিক্স সেকশনটাকে ভ্যালু ফর পুরো ভ্যালুটাকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো শুধু জমিয়ে রাখা আমার কোনো লাভ নেই। কোশ্চেনটা দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? একটি বাক্সে 1 টাকা রুপিস 1, 50 পয়সা, 25 পয়সা, তিনটে কয়েন, মোট 180 টাকা আছে, আর এখানে সংখ্যার অনুপাত দিয়েছে। তাহলে আমাদের যেটা অনুপাত আছে সেটা লিখে দাও। সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কি দিয়েছে? 2:3:4। 120 আসছে, ঠিক আছে দেখছি। সংখ্যার অনুপাত আচ্ছা ঠিক আছে, 2:3:4 যদি হয়, তাহলে আমাকে প্রথম কথা হচ্ছে সংখ্যা 2 আর এটা মূল্যের অনুপাত আমাকে বের করতে হবে। মূল্যের অনুপাত কেন বের করবো না? টোটাল তো মূল্যে দিয়েছে, টাকাতে দিয়েছে, তাহলে ওই মূল্যের অনুপাতে তো যেতে হবে আমাকে। তো যাব কিভাবে? সংখ্যা মানে ধরে নাও দুটো কয়েন আছে, এতটি ভেবে নে, 3টি, 25টি, মানে 4টি, তাহলে 1 টাকার কয়েন 2টি আছে, কত টাকা হবে? 2 টাকা, রুপিস 2। 50 পয়সার কয়েন 3টা আছে, তাহলে কত হবে? 1.5 টাকা, 1.5 রুপিস। 25 পয়সার কয়েন 4টে আছে, তার মানে কি 1 টাকা, রুপিস 1। তো এখানে একটা 0.5 আছে যেহেতু, তো আমি সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম, কেন না 0.5 আছে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, ওই জন্য বাকিগুলোকেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পয়েন্টটা থাকছে না আর কি। তাহলে এখানে কত হয়ে গেল? 4:3:2, এবং এটার যোগফল কত দাঁড়াচ্ছে? 4, 2, 6, 3, 9, তাহলে 9 ইউনিট ইকুয়াল টু কত টাকা? 180 টাকা। তাহলে কত দিয়ে যাচ্ছে? ইন্টু 20। তো আমাকে কি চেয়েছে? 50 পয়সার সংখ্যা চেয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে আমার এখানে কি বেরোবে? 50 পয়সার টাকা, তাহলে এটাকে যদি 20 দিয়ে গুণ করো, তাহলে মূল্য বলেছে, মূল্য, মূল্য মানে টাকাই ভাববো আমরা, তাহলে 3 20 60, তাহলে 60 টাকা। এবার বলো 60 টাকাতে 50 পয়সার কয়েন কটা থাকবে? 1 টাকায় দুটো হলে 60 টাকায় 120টা। অপশন এ একদম কারেক্ট। তোমার কিন্তু এখানে কি চেয়েছে দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এখনো ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এইটাই দেয় পরীক্ষায়, যে সিজিএল এ তুমি দেখো, আমি আজকের পর আর একটা ক্লাস হবে আমার রেশিও প্রপোর্শনে, তোমরা দেখে নিও। তোমাদের সামনে ফুড এসআই এক্সাম আছে, তো 50টা কোশ্চেনের মধ্যে আমি যে মক টেস্ট গুলো নিচ্ছি রেগুলার বেসিসে, ইউটিউবে ভিডিও দিচ্ছি, ওগুলো দেখে নেবে তোমরা, ওগুলো প্র্যাকটিসে থাকতে হবে। আর তুমি যে কোনো জায়গায় তুমি দেখো, রেশিও প্রপোর্শন থেকে যা আসবে তুমি এর মধ্যে থেকেই পেয়ে যাবে, এর বাইরে নেই। তো তোমরা এটা দেখতে পারো। চলো, তাহলে এটার উত্তর 120 হয়ে গেছে। পরের কোশ্চেন করো, এই কোশ্চেনটা এটা করো, দেখি তোমরা পারো কেমন, উত্তর বের করে জানাও।
কত আসলো অ্যান্সার? স্যার অপশন ডি। ঠিক আছে, দেখি অঙ্কটা করি। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 10 পয়সার সংখ্যার অনুপাত এত, তাহলে রুপিস 1 170। আচ্ছা, আর 10 পয়সা। তাহলে আমি যদি তিনটের সংখ্যার অনুপাত দিয়েছে, তাহলে কত দিয়েছে? 3:4:10। এটা কি নাম্বার রেশিও? সংখ্যা নাম্বার রেশিও দিয়েছে 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে, ব্যাগে মোট 102 টাকা থাকলে, তাহলে এখানে টাকা বলেছে, তার মানে আমাকে মূল্য মানে ভ্যালু রেশিওতে যেতে হবে। ভ্যালু রেশিওতে যদি যেতে হয়, তাহলে দেখো তিনটে 1 টাকার কয়েন, তাহলে টাকা কত হবে? রুপিস 3। এরকম ভাবতে পারো, রুপিস তো কেটেই যাবে, রেশিও তো আছে। তো 4টে 50 পয়সা মানে রুপিস 2 টাকা, আর 10 পয়সা মানে কত হবে? রুপিস 1। তাহলে রেশিও কত হয়ে গেল? 3:2:1। এবং এইটার যোগফলই বলে দিয়েছে, তাহলে যোগফল কত আসছে? 3 আর 3 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালু কত? 6 ইউনিটের ভ্যালু দাঁড়ালো 102 টাকা। তাহলে 6 দিয়ে যদি করো, তাহলে কত হবে? 6 কে 6 আর 6 7 42, 17। তাহলে 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা, এটা ভ্যালু বেরিয়েছে, তার মানে এটাকে যদি 17 দিয়ে গুণ করি, তাহলে 17 টাকা হচ্ছে, তাই না? 17 টাকার মধ্যে 10 পয়সা কটা থাকবে? 1 টাকায় 10টা থাকে, 10 পয়সা। তো 17 টাকায় ইন্টু 10 করে দাও, তাহলে 170। 170টি ঠিক আছে অ্যান্সার। অপশন ডি ঠিক আছে। পরের অঙ্ক করো। কি ব্যাপার? 32 32 এটাই লাস্ট অঙ্ক আজকে, ঠিক আছে? আজকে এটাই করিয়ে তোমাদের ছেড়ে দেবো। চলো এই অঙ্কটা করো, আর পরের দিন আমি শেষ করে দেবো। টাইম মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এর পরের দিন। দেখি অঙ্কটা কি বলেছে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে, তাহলে আমাকে সেই রুপিস 1 আর 50 পয়সা আর 25 পয়সা তিনটে রেশিও পয়সার মুদ্রা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে। অপশন এ হচ্ছে। হচ্ছে দেখছি, মুদ্রা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দিয়েছে 13:11:7। এটা কিসের মূল্য? মানে ভ্যালু রেশিও দিয়েছে। ভ্যালু রেশিও দিয়েছে 13:11:7। আর এখানে নাম্বার রেশিও আমরা বের করব। নাম্বার রেশিও বের করব, ভ্যালু রেশিও যখনই দিয়ে দিয়েছে আমরা কি ভাববো? এটা টাকাতে আছে, এটাও টাকাতে আছে, এটাও টাকাতে আছে। 13 টাকায় 1 টাকার কয়েন 13টা থাকবে, 11 টাকায় 50 পয়সা 22টা থাকবে, আর 7 টাকায় 1 টাকায় 4টা হলে 7 টাকায় 28টা থাকবে। কাটছে না? যোগ করে দাও। 28 আর 22 50, 63। 63 ইউনিট। 63 ইউনিট মানে কত টাকা? না 378। কত দিয়ে যাচ্ছে? 6 দিয়ে। যদি 6 দিয়ে যায়, তাহলে 50 পয়সার মুদ্রা কত হয়ে গেল? এটাকে যদি 6 দিয়ে করো,
6 দিয়ে 12 2 হাতে থাকলে 6 দিয়ে 12 132। এটা কি নাম্বার বলেছে, এতটা সংখ্যা। এবার প্রশ্ন তো 50 পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে, 132 বেরিয়ে গেল। তাহলে এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ সংখ্যা চেয়েছে না টাকাতে চেয়েছে। তো সবকিছুই একটু এখানে যদি বলতো তাহলে কত টাকার আছে, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করে দিতে হতো। তাহলে এটা একটু মাথায় রাখবে, অপশনে কিন্তু দুটোই থাকতে পারে, ঠিক আছে। তো চলো আজকে এখানেই থাক, আজকে আর কোনো প্রশ্ন নিইনি। আর এর পরের দিন আমরা নাম্বার সব শেষ করে দেবো, ঠিক আছে। রেশিও প্রপোর্শন আরেকটা ক্লাসে আমরা শেষ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই অফ করে দিচ্ছি।